প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি এর ব্যয়িত শক্তি রিলেটেড একটি খুবই গুরুত্বপূর্ণ সিকিউ প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, আসুন তাহলে আমরা শুরু করি। আমরা স্ক্রিনে যে সিকিউ প্রবলেমটি দেখতে পাচ্ছি সেটি 2020 সালে ঢাকা বোর্ড পরীক্ষায় আসছিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিকিউটিতে দুটি দৃশ্যকল্প দেখতে পাচ্ছি। প্রথম দৃশ্যকল্পে একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতায় ওঠানো হলো। বলছে ওই যন্ত্রটার কর্মদক্ষতা 45%। আরেকটা দৃশ্যকল্প যেটি আছে সেটি বলছে 4 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। সেখানে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুটি দৃশ্যকল্প থেকে আমাকে গ এবং ঘ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে গ নম্বর যে প্রবলেমটি দেখতে পাচ্ছি সেখানে দৃশ্যকল্প 2 এর সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে দৃশ্যকল্প 2টা একটু চিন্তা করার চেষ্টা করি। আমাদেরকে বলা হচ্ছে 4 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যদি আমাদের কোনো একটা বস্তু নিক্ষেপ করার কথা বলা থাকে আর যদি আমাদের কাছে ওই বস্তুটির নিক্ষেপের মুহূর্তের বেগের কথা বলে দেওয়া থাকে, তাহলে আমরা সহজেই ওই বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আমরা মনে রাখবো, সর্বোচ্চ উচ্চতায় যখন কোনো বস্তু উঠবে তখন তার শেষ বেগ 0 হয়ে যাবে। ওই বস্তুটা তখন আবার পুনরায় পৃথিবীর পৃষ্ঠের দিকে মুক্তভাবে পড়তে থাকবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তাহলে প্রশ্নটি হচ্ছে কত উচ্চতায় এই উচ্চতাটা আমাকে বের করতে হবে। বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে নির্ণয় করতে বলছে উচ্চতা। ঠিক আছে, তাহলে আপনি বুঝতেই পারছেন যে আদিবেগটা আমাদের দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, সেই আদিবেগ ব্যবহার করে আমরা সর্বপ্রথম বস্তুটিকে ছুঁড়ে দিলে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা বের করার চেষ্টা করব। এটা যখন আমরা নির্ণয় করে ফেলবো তখন এই সর্বোচ্চ উচ্চতার কোনো একটা বিন্দুতে বা কোনো একটা উচ্চতায় এই বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ওই উচ্চতাটা আমাদেরকে নির্ণয় করতে হবে কত উচ্চতায়। কেমন? তাহলে আমরা প্রথমে এই যে আদিবেগটি দেওয়া আছে আমাদের 40 মিটার পার সেকেন্ড, সেটা আমরা ব্যবহার করে আমরা সর্বোচ্চ উচ্চতাটা আগে নির্ণয় করি। তারপরে আমরা কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে এটা বের করব। কেমন? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গ দাগের প্রবলেম সলভ করার জন্য সর্বোচ্চ উচ্চতাটা বের করা। কেমন? তাহলে আমরা প্রথমে নির্ণয় করব সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতা আমরা জানি h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এই সমীকরণটা থেকে আমরা সর্বোচ্চ উচ্চতা বের করব। তাহলে ইউ স্কোয়ার তার মানে 40 স্কোয়ার, 2 ইন্টু জি মানে 9.8। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি এখন এটা ক্যালকুলেট করি তাহলে এটার উত্তর আসবে হচ্ছে 81.63 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সবাই জানি যদি আমাদের কাছে আদিবেগ দেওয়া থাকে তাহলে গতির চতুর্থ সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই সমীকরণ থেকে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 হবে। এই কনসেপ্ট ব্যবহার করে আমরা একবারেই h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g ইউজ করে আমরা সর্বোচ্চ উচ্চতাটা বের করতে পারি। তাহলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, সমান হবে, ঠিক আছে, এই টাইপের যে কোনো ধরনের অঙ্ক যদি আমাদের পরীক্ষায় আসে, অ্যাট ফার্স্ট আমাদের আদিবেগ দেওয়া থাকলে সর্বোচ্চ উচ্চতা বের করে নিতে হবে, আর অথবা সর্বোচ্চ উচ্চতা দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তাহলে ওই সর্বোচ্চ উচ্চতা বা যেটা দেওয়া থাকবে যে উচ্চতাটা, সেখান থেকে আমাকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান বা দ্বিগুণ বা
1/3 এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আদিবেগ দেওয়া ছিল 40 মিটার পার সেকেন্ড, সেটা ইউজ করেছি, আমাদের কাছে এখন সর্বোচ্চ উচ্চতাটা আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে যদি আমরা এখন সর্বোচ্চ উচ্চতাটা চিন্তা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা ধরে নিচ্ছি যে বস্তুটি ভূমি থেকে এরকম সর্বোচ্চ উচ্চতায় উঠছিল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে সর্বোচ্চ উচ্চতা, সেই উচ্চতাটা আসলে এটা হচ্ছে আমাদের কাছে ম্যাক্সিমাম হাইট। কেমন? তার মানে এই টোটাল উচ্চতাটা এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আমরা বস্তুটাকে ছুঁড়ে দিয়েছিলাম ভূমি থেকে, তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি। ওকে, তাহলে ভূমি থেকে কোনো একটা বস্তু যখন আমরা ছুঁড়ে দিই, তাহলে ভূমির অবস্থানটাকে আমরা বলতেছি হচ্ছে বি। ওকে, তাহলে বি অবস্থান থেকে আমরা তাকে ছুঁড়ে দিয়েছি, বস্তুটা ম্যাক্সিমাম উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা 81.63 মিটার উপরে উঠছে। আমি ধরে নিচ্ছি বস্তুটা এ অবস্থানে পৌঁছাইছিল, তার মানে এই ভূমি থেকে বি থেকে এ অবস্থান, এটাই ম্যাক্সিমাম হাইট, আর এই ম্যাক্সিমাম হাইটের পরিমাণ হচ্ছে 81.63 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এইবার আমাদের কাজ হচ্ছে এই যে সর্বোচ্চ উচ্চতা, এই উচ্চতার কোনো বিন্দুতে, মানে অন্য কোনো উচ্চতা এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, এই 81.63 মিটার উচ্চতার কোনো একটা বিন্দুতে আসলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। সেটা কত উচ্চতায় এটা আমাদেরকে বের করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই বস্তুটা এখন ভূমি থেকে 81.63 মিটার উঁচুতে এই অবস্থানে রয়েছে না? তাহলে এখন ওইখান থেকে বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে, বুঝছেন? তাহলে আমাদেরকে কোনো একটা উচ্চতা ধরে নিতে হবে। কেমন? যে ওই উচ্চতাটা কত, কোন উচ্চতায় আসলে বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে ধরা যাক। তাহলে ধরা যাক ভূমি থেকে x মিটার উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধরা যাক ভূমি থেকে x মিটার উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, এটা আমরা ধরে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে x মিটার উচ্চতা, এটা কিন্তু আপনি উপর থেকেও ধরে নিতে পারতেন। ঠিক আছে, এখানে কিন্তু বলা হয় নাই যে আপনি ভূমি থেকে এটা ধরবেন বা উপর থেকে এটা ধরবেন। ঠিক আছে, আপনি উপর থেকেও নিতে পারেন, আপনি ভূমি থেকেও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, যে যেটা কমফোর্ট ফিল করে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ভূমি থেকে x মিটার ধরে নিয়েছি। এটার অর্থ হচ্ছে আমরা এখন বলবো এটা যে বস্তুটা যখন ভূমি থেকে x মিটার উপরে থাকবে, তার মানে ঘটনা হচ্ছে এই বস্তুটা, যে বস্তুটা এখন সর্বোচ্চ উচ্চতায় ছিল, এই বস্তুটা এখন উপর থেকে নিচের দিকে পড়তে থাকবে। এই বস্তুটা এখন উপর থেকে নিচের দিকে পড়তে থাকবে। কেমন? তো আমরা ধরে নিচ্ছি বস্তুটা আসলে কোনো একটা মুহূর্তে, উপর থেকে নিচে পড়তে পড়তে কোনো একটা মুহূর্তে এই বস্তুটা সি অবস্থানে আসছিল। এটা সেই সি অবস্থান। তাহলে ভূমি থেকে এই সি অবস্থানের যে উচ্চতা, এইটা হচ্ছে এক্স। আমরা ধরে নিয়েছি এই এক্সটাই আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ভূমি থেকে বস্তুটা উপরের থেকে পড়ার সময়, ভূমি থেকে বস্তুটা যদি এক্স মিটার উপরে থাকে, তাহলে আমাদের এই যে উপর থেকে বস্তুটা কত দূরত্ব নিচের দিকে পড়লো, এটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা মনে রাখবো টোটাল উচ্চতা হচ্ছে 81.63। কেমন? তাহলে এইখান থেকে আমরা কি করব, এক্স মিটারটা বিয়োগ করে দিব। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে দুটো উচ্চতা, ভূমি থেকে কত, উপর থেকে নিচের দিকে কত, দুটো উচ্চতাই কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি প্রথমে আদিবেগ ব্যবহার করে সর্বোচ্চ উচ্চতা, একটা বস্তুকে ভূমি থেকে ছুঁড়ে দিলে সে সর্বোচ্চ উচ্চতায় এই অবস্থানে উঠছে। কেমন? এবার আমি কি করব, এই অবস্থান থেকে বস্তুটাকে নিচের দিকে ফেলতে থাকবো, ও মুক্তভাবে নিচের দিকে পড়তে 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 ভূমিতে চলে আসবে। কিন্তু আমি কল্পনা করছি কোনো একটা মুহূর্তে ও সি অবস্থানে ছিল, তার মানে সি অবস্থানে ওই বস্তুটার স্টিল পিকচার আমি চিন্তা করতেছি, কিন্তু সি অবস্থানে ওই বস্তুটা কিন্তু স্থির ছিল না, সে মুক্তভাবে এই অবস্থান থেকে পড়ে একদম ভূমিতেই চলে আসবে।
আমরা পড়ার ওই ঘটনাটির কোনো একটা মুহূর্তকে ক্যাপচার করেছি, এখানে ধরে নিয়েছি সেখানে সে সি অবস্থানে ওই মুহূর্তের জন্য ছিল। তাহলে ভূমি থেকে সে এক্স মিটার উচ্চতায় ছিল, এটা আমরা বের করব। আর উপর থেকে সে নিচে নামছে, অর্থাৎ উপর থেকে সে দূরত্ব অতিক্রম করেছে, সেটা হচ্ছে 81.63 মাইনাস এক্স মিটার। তাহলে নিচ থেকে এক্স, উপর থেকে বাকিটুকু 81.63 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে বিভব শক্তি। তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তাহলে বিভব শক্তিকে আমরা ভি দিয়ে লিখি আর গতিশক্তিকে আমরা টি দিয়ে লিখি। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে স্টুডেন্টরা একটু কনফিউজ থাকে যে আমি এই যে দ্বিগুণ, তিন গুণ, অর্ধেক, সমান, ঠিক আছে, এই সম্পর্কগুলো লেখার ক্ষেত্রে এই যে দ্বিগুণটা এখন আমি ভি এর সাথে গুণ করব না টি এর সাথে গুণ করব, এরকম কনফিউশন তৈরি হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, শুধু একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের আর এটা কখনো ভুল হবে না। আপনারা প্রশ্ন করবেন কে কার, এইভাবে প্রশ্নটা করবেন। মনে করেন গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, কে কার দ্বিগুণ। আপনারা মনে রাখবেন, কার দ্বিগুণ যখন আপনি বলবেন কার, তখন তার সাথে আসলে দুইটা গুণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি বুঝাইতে পারছি। তার মানে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে এই বিভব কে কার দ্বিগুণ। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি কেটা হচ্ছে বিভব শক্তি ভি, কার দ্বিগুণ গতিশক্তির দ্বিগুণ, তাহলে গতিশক্তিটা হচ্ছে টি। তাহলে এই টি কার যেটা, তার সাথে দুইটা আসলে গুণ হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি এই দুইটা গুণ হওয়া এটা খুবই ইম্পর্টেন্ট একটা কেস। তাহলে আমরা এখানে গতিশক্তির সাথে আসলে দুইটা গুণ করব। তাহলে আমরা এখন এই যে ইম্পর্টেন্ট যে বক্সটা আমরা পেলাম, এই বক্সটা আসলে বোঝাচ্ছে আমাদের মেইন শর্তটা আসলে, ঠিক আছে। তাহলে এই গদাকটা প্রমাণ করার মেইন শর্তটা হচ্ছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। সেটা কত উচ্চতায় এটা আমাকে বের করে দেখাইতে হবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে 81.6 মিটার উপর থেকে আমি বস্তুটাকে ফেলতেছিলাম, ও উপর থেকে পড়তে পড়তে কোনো একটা মুহূর্তে সি অবস্থানে আসছিল, আমি ধরে নিছি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, ওই সি বিন্দুতেই বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, যেটা পরিমাণটা আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে এক্স। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন বিভব শক্তির যে সূত্র আমরা জানি, সেই বিভব শক্তির সমীকরণটা হচ্ছে এম জি এইচ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতিশক্তির যে সূত্র সেটাও জানি, টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা ডিরেক্ট সূত্র দুটি লিখলাম, এরপরে আমাদের যে কাজ সেটি হচ্ছে এম জি এইচ ইকুয়াল টু 2 এম জি এইচ, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন দুটো ক্ষেত্রেই আমাদের গতিশক্তি আমরা পেয়ে যাচ্ছি, কেমন। তাহলে আমরা এখন দুটো ক্ষেত্রেই সূত্র বসিয়েছি, ভি এর ক্ষেত্রে এম জি এইচ, টি এর ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার ছিল সূত্রটা, কিন্তু আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ারকে সরাসরি উপর থেকে নিচের দিকে পড়ার ক্ষেত্রে ডিরেক্ট এমজিএইচ লেখা যায়। আমরা এটা প্রমাণের ক্ষেত্রে এখন এটা দেখাচ্ছি না, কিন্তু আগের ভিডিওগুলোতে আমরা এটা দেখিয়েছি যে হাফ এমভি স্কোয়ারকে ভেঙে এমজিএইচ ডিরেক্ট লেখা যায়। এখন আপনি আমাকে উল্টা প্রশ্ন করতে পারেন, স্যার সমান চিহ্নের বাম পাশেও এমজিএইচ ডান পাশেও এমজিএইচ, তাহলে এমজিএইচ তো ভ্যানিশ হয়ে যাবে, তাহলে তো এই অঙ্কটা কিভাবে সলভ হবে? আমরা মনে রাখবো আসলে আমরা যে দুই পাশেই এমজিএইচ লিখেছি, এক্ষেত্রে এমজিএইচ এর পরিমাণ সমান হতে পারে, কিন্তু এইচ মানে এমজি এর পরিমাণ সমান হতে পারে, কিন্তু এইচ কিন্তু এখানে আলাদা। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এই বস্তু যেটা, সেই বস্তুটার ক্ষেত্রে যে উচ্চতা আমরা চিন্তা করছি, উচ্চতা একবার আমি ভূমি থেকে আর একবার উপর থেকে চিন্তা করছি, তার মানে বস্তুটা সেম আছে, তাই তার ওজনও সেম আছে, কিন্তু আসলে প্রবলেম হয়েছে এইচ। তার মানে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন উপর থেকে যে দূরত্বটা সে অতিক্রম করছে আর নিচ থেকে যে দূরত্বটা আমরা ধরে নিয়েছি, এটা কিন্তু সমান নয়। এই জন্য আমরা এইচ আর এইচ সমান চিহ্নের বাম পাশ আর ডান পাশ থেকে কাটতে পারছি না, কিন্তু এমজি আর এমজিটা আমরা কেটে দিতে পারবো। তাহলে আমরা সেই জন্য এখান থেকে এমজি আর এমজি ভ্যানিশ যদি করি, তাহলে আমাদের সমান চিহ্নের বাম পাশে বিভব শক্তির জন্য আমরা একটা এইচ পাবো, আর সমান চিহ্নের ডান পাশে শর্তের 2 তো ছিলই,
আর এইচ এর পরিবর্তে আমরা এখন লিখতে পারবো 81.63 মাইনাস এক্স, এই দূরত্বটা। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আরও একবার মনোযোগ রাখবেন, ব্রেনে সেভ করবেন। বিভব শক্তির যে এইচ, এটা ভূমি থেকে হিসাব করতে হয়। বরাবরই আপনি যে কোনো টাইপের অঙ্কের ক্ষেত্রে বিভব শক্তি বসাতে চাইলে যে বেসটা আপনি চিন্তা করবেন, ভূমিটা আপনি ধরে নেবেন, সেই ভূমি থেকেই আপনাকে উচ্চতাটা চিন্তা করতে হবে। আর গতিশক্তির বেলায় ওই বস্তুটা যে বেগ লাভ করে তার জন্য যতটুকু দূরত্ব সে অতিক্রম করে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি সি অবস্থানে গতিশক্তি বের করতে চাই, তাহলে এই এ অবস্থান থেকে যে সে সি অবস্থানে নামলো, এই অবস্থান থেকে সে যে সি অবস্থানে নেমেছে এখানে, তাই না, এই যে অতিক্রান্ত দূরত্বটা তার, এই অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্বটা অতিক্রমের কারণেই কিন্তু তার মধ্যে বেগটা তৈরি হচ্ছে, যার জন্য সে গতিশক্তি লাভ করছে। তাহলে সে যতটুকু সরণ ঘটছে তার গতিশক্তির এইচ কিন্তু অতটুকু সরণে বিবেচিত হবে, যার জন্য সে বেগটা অর্জন করছে। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা এই যে এইচটা, মানে এই যে বিভব শক্তির যে এইচ, সেটার মান তো আসলে এক্স, তাই না? তাহলে আমরা এখন একটু যদি ক্যালকুলেশনটা করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি পাচ্ছি একটু দেখি। আমরা এখানে 81.63 ইন্টু 2, তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 163.26 মাইনাস 2 ইন্টু এক্স। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা এখানে পাচ্ছি 3x ইকুয়াল টু 163.26। তাহলে অতএব আমাদের কাজ হচ্ছে এখন এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান যদি আমি বের করতে চাই, 163.26 বাই 3। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি এখন আমরা এটা বের করি, তাহলে এটা হবে আমাদের 54.42 মিটার। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এক্স এর মান, যে মানটা আমরা বিবেচনা করেছিলাম ভূমি থেকে। ঠিক আছে, এই কাঙ্ক্ষিত যে আমাদের সেই কাঙ্ক্ষিত এক্স এর মান, তার মানে ভূমি থেকে যদি আপনি 54.42 মিটার উপরে বস্তুটার অবস্থানটা চিন্তা করেন, তাহলে আমরা ওই উচ্চতায় আসলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আপনারা চিন্তা করেন যে উপর থেকে, অর্থাৎ এ অবস্থান থেকে সি অবস্থানের উচ্চতাটা কত, তাহলে আপনারা এক্স এর মানটা এখানে বসালেই আমরা যে বিয়োগফলটা পাবো সেটি দিয়েই আমরা কিন্তু উপর থেকে কত নিচে এটা কিন্তু বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক্স এর মানটা আপনি উপর থেকে নিচের দিকে ধরবেন নাকি নিচ থেকে উপরের দিকে ধরবেন, এটা একান্তই আপনার কৌশল। ঠিক আছে, এখানে কোনো ডাউট নাই। এখন আপনি যেটার মান এক্স পাবেন, উপর থেকে এক্স কত, নিচ থেকে এক্স কত, সেটা বের করলে হবে, এবং সেটা আপনাকে উত্তরে ইন্ডিকেট করে বলে দিতে হবে। যেরকম আমি এখন যদি উত্তরটা লিখি, তাহলে আমাকে বলতে হবে ভূমি থেকে 54.42 মিটার উঁচুতে বিভব শক্তি আর গতিশক্তি দ্বিগুণ হবে। আর যদি আপনি উপর থেকে বের করতেন, তাহলে আপনাকে বলতে হতো উপর থেকে এত মিটার নিচে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তিনগুণ, কত উচ্চতায় এই ঘটনাগুলো ঘটবে, এটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেমন, তাই আপনারা প্রথমে যে আদিবেগ দেওয়া থাকবে সেই আদিবেগ ব্যবহার করে বস্তুটা সর্বোচ্চ উচ্চতাটা বের করতে পারবেন, অথবা উচ্চতাটা দেওয়া থাকবে তখন আপনাদের এইটুকু কষ্ট কম করা লাগবে, তখন শুধু আপনাদের এটা ধরে নিতে হবে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, এটা আমরা ধরি। এটা আপনি উপর থেকেও লিখতে পারতেন যে ধরা যাক এই অবস্থান থেকে বা সর্বোচ্চ উচ্চতা থেকে এক্স মিটার নিচে নেমে সি বিন্দুতে পৌঁছালে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, এটা আপনার ইচ্ছা। কেমন, তো আমরা বেসিক বিষয়টা হচ্ছে, আমি সবসময় যখন অঙ্কগুলো সলভ করেছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমি ভূমি থেকেই সবসময় একটা প্যাটার্নেই ধরে নিতাম। ঠিক আছে, আর যদি উপর থেকে বলতো তখন এভাবে আমি বিয়োগ করে লিখে দিতাম। ঠিক আছে, আপনি যেভাবেই যে কৌশলেই মনে রাখতে পারেন, সকল প্রকার গাণিতিক যুক্তি, সকল প্রকার গাণিতিক নিয়ম সঠিক। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি বুঝাইতে পারছি। এখন আমরা পরবর্তী অংশটা, অর্থাৎ আমাদের সবথেকে কাঙ্ক্ষিত এই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের সবথেকে এক্সক্লুসিভ এবং বিতর্কিত অঙ্ক,
সেটা হচ্ছে ব্যয়িত শক্তির অঙ্ক। আমরা এখন এই ব্যয়িত শক্তির অঙ্ক এইটা একটু শেখার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ব্যয়িত শক্তির অঙ্কের জন্য আমাদের দৃশ্যকল্পটা একটু পড়তে হবে। দৃশ্যকল্প 1। তাহলে আমরা ঘ নম্বর প্রবলেমটা এখন সলভ করব। ওকে, তো ঘ নম্বর প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে উদ্দীপকটা একটু পড়তে হবে ঠিক মতো আগে। ঠিক আছে, তাহলে আমাদের দৃশ্যকল্প 1 থেকেই এই ব্যয়িত শক্তির পরিমাণটা বের করতে হবে। ওরা বলছে একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি। তাহলে কি কি তথ্য দেওয়া আছে এটা আমরা একটু এখানে লেখার চেষ্টা করব। এখানে বলা আছে m = 500 কেজি পানি, এটা বলা আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, বলা আছে 5 মিনিটে, 5 মিনিট তার মানে আমরা বুঝতে পারছি t = 300 সেকেন্ড। ওকে প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে 50 মিটার উচ্চতায় ওঠানো হলো, তার মানে এখানে এইচ হচ্ছে 50 মিটার, এইচ হচ্ছে 50 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে যন্ত্রটির কর্মদক্ষতা 45%। কর্মদক্ষতাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থীরা, কনফিউজের কোনো জায়গা নেই। কর্মদক্ষতাকে একটা গ্রিক লেটার ইটা দিয়েও কিন্তু লেখা হয়। কেমন? তো আমরা আমাদের পাঠ্য বই অনুসারেই আসলে এটা চিন্তা করেছি যে আমাদের এন দ্বারাই আমরা এটা লেখার চেষ্টা করব। তাই আমরা এখানে এন দ্বারাই কর্মদক্ষতাকে প্রকাশ করেছি। এটা ইটা দিয়ে, এটা গ্রিক লেটার ইটা দিয়েও এটাকে প্রকাশ করা যেতে পারত। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা প্রশ্নটা পড়ে আসি। প্রশ্ন বলছে যন্ত্রটির কর্মদক্ষতা 10% যদি বেশি হইতো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে 45% কর্মদক্ষতা, এটা তো আমার কাছে আছেই। ওরা বলছে 45 মিটার কর্মদক্ষতায় থেকে যদি আপনি 10% বৃদ্ধি করেন, তাহলে 10% কর্মদক্ষতা যদি এখন থাকে আর বেশি, তার মানে 45কে 10 যদি আপনি বেশি করেন তাহলে সেটা 55% হবে। তাহলে 55%-এর জন্য যদি আপনি ব্যয়িত শক্তিটা বের করেন তাহলে কেমন হবে, বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করি। তাহলে আমাদের দুটো জিনিস বের করতে হবে। একটা হচ্ছে 45-এর জন্য ব্যয়িত শক্তি বের করতে হবে, আরেকটা আমাদের বের করতে হবে হচ্ছে 55%-এর জন্য ব্যয়িত শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, 45-এর জন্য ব্যয়িত শক্তি একটা বের করতে হবে, আরেকটা আমাদের বের করতে হবে হচ্ছে 45%-এর জন্য ব্যয়িত শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটো ব্যয়িত শক্তির পরিবর্তন বা পার্থক্য কত, এটাই আমাদেরকে উদ্দীপকে বের করতে বসছে। আমরা খেয়াল করি উদ্দীপকটা, যন্ত্রটির কর্মদক্ষতা 10% বেশি হলে ব্যয়িত শক্তির পরিবর্তন বা ব্যয়িত শক্তির পরিমাণ কিরূপ পরিবর্তন হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমাদের উদ্দীপকে 45% আছে, আমাদেরকে 55% হলে কেমন হবে এটা বের করতে হবে। তাই আমি ফার্স্টলি যেটা করব সেটি হচ্ছে 45-এর জন্য ব্যয়িত শক্তি কত এটা আগে বের করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ব্যয়িত শক্তি যদি আমরা বের করতে চাই তার আগে আমাদেরকে একটি বিতর্ক একটু বুঝে আসতে হবে যে আসলে ব্যয়িত শক্তি কি মিন করে। প্রিয় শিক্ষার্থীরা, কোথাও কোথাও আমরা দেখেছি যে ব্যয়িত শক্তি যখন নির্ণয় করে তখন এরকম একটা সূত্র ইউজ করা হয়, P = W/T। আমরা সবাই জানি শক্তি মানে হচ্ছে কাজ করার সামর্থ্য, শক্তি মানে হচ্ছে কাজ করার সামর্থ্য। তাহলে আপনি যদি শক্তি বের করতে চান তাহলে আপনাকে কাজের পরিমাণটা বের করতে হবে, শক্তি বের করতে চাইলে কাজের পরিমাণটা বের করতে হবে। তাহলে কাজ মানে হচ্ছে W = P/T। তার মানে যদি আমরা শক্তি বের করতে চাই তাহলে যদি আমরা ক্ষমতাকে সময় দিয়ে গুণ করি তাহলে আমরা শক্তি পাবো। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা ক্ষমতাকে সময় দিয়ে গুণ করি তাহলে আমরা শক্তি বের করতে পারবো, কারণ কৃত কাজকেই আমরা শক্তি বলতে পারি। তাই ক্ষমতা ইন্টু সময় = শক্তি বা কাজ। ঠিক আছে, এই প্রবলেমটা তো সমস্যা শেষ হয়ে গেল, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে এই যে ক্ষমতাটা আমরা বলি না, এই ক্ষমতা আসলে দুই রকম ভাবে আমরা বলি। একটা হচ্ছে P/out। P/out মানে হচ্ছে আউটপুট, আউটপুট মানে হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা। আবার
ক্ষমতাকে আমরা পি ইনপুট এটা হিসাবে বলি। পি ইনপুট মানে হলো মোট প্রদত্ত ক্ষমতা। তার মানে কোনো একটা যন্ত্রে আপনি যদি ইনপুট না দেন তাহলে ওই যন্ত্রটা আপনাকে কোনো ফিডব্যাক বা আউটপুট দিবে না। তাহলে আপনি যতটুকু ইনপুট দিবেন তার মধ্যে যতটুকুকে কার্যকর পরিণত করা যায়, কাজে পরিণত করা যায়, যতটুকু কার্যকর করা যায় তাকে আমরা বলি হচ্ছে আউটপুট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রবলেম হচ্ছে এই যে আমি W ইকুয়াল টু পিটি লিখব, এখন কি আমি পি ইনপুট ইন্টু টি লিখব নাকি পি আউটপুট ইন্টু টি লিখব, এটাই আমাদেরকে বুঝতে হবে। যদি এইটুকু আমরা বুঝি তাহলে এই ব্যয়িত শক্তির যে ক্রিটিক্যাল অঙ্কটার কথা আমরা বলতেছি এটা আসলে আমাদের কাছে খুবই সিম্পল হয়ে যাবে। ঠিক আছে, এমনি অঙ্কটার প্রসেস সবই সহজ। এই ডিসিশনটা আপনাকে আগে মেক করতে হবে যে আপনি পি ডাব্লিউ ইকুয়াল টু পি আউটপুট ইন্টু টি এটা দিয়ে ব্যয়িত শক্তি বের করবেন না পি ইনপুট ইন্টু টি এটা দিয়ে ব্যয়িত শক্তি বের করবেন। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা এমন কোনো যন্ত্র এখন আবিষ্কার করতে পারিনি যে যন্ত্রটাতে আমি ইনপুট দিব আর ওই যন্ত্রটা আমার 100% সবটুকুকেই কাজে পরিণত করতে পারবে, এটা আসলে পসিবল না। তাহলে কি হয়, কিছুটা অংশ কাজে পরিণত হয় আর বাকি অংশটা আসলে অপচয় হয়। ঠিক আছে, তার মানে দেখেন আমি যদি এটা চিন্তা করি যে আমি 100 ওয়াট শক্তি ইনপুট হিসাবে দিব বা ক্ষমতা ইনপুট হিসাবে দিব, তাহলে ও মনে করেন 60 ওয়াট কাজে পরিণত করলো প্রতি সেকেন্ডে আর বাকি 40 সেটা কিন্তু অপচয় হয়ে গেল। তার মানে আপনি যতটুকু দিচ্ছেন ইনপুট তার সবটুকু অপচয় হচ্ছে, কিন্তু সবটুকু তো ব্যয় হচ্ছে, তাই না? তাহলে আমি যতটুকু দিচ্ছি অন্য শক্তিতে অপচয় হয়ে যাচ্ছে কিন্তু অপচয় তো হচ্ছে, তাই না? তো এই জন্য অনেকে এটা প্রিফার করে যে আমি পি আউট মানে পি ইনপুট মানে আমি যতটা ইনপুট দিব এই পি ইনপুট ইনটু টি এটা দিয়ে আমি ব্যয়িত শক্তি বের করব। কিন্তু আমার স্ট্যান্ড হচ্ছে পি আউটপুট ইনটু টি এটা দিয়ে ব্যয়িত শক্তি বের করা। তার কারণ হচ্ছে যে আমি তো যখন পরিমাণটা বের করি, মনে করেন আমার এখানে 45% দেওয়া আছে, এটার মানে হচ্ছে আমি যতটুকু শক্তি ইনপুট দিব তার 45% মাত্র কাজে পরিণত হবে, বাকি 55% এটা কিন্তু অপচয় হবে, তাই না? তার মানেটা কি? মানেটা হচ্ছে ওই অপচয়ের পরিমাণ তো আমি এখানে বের করতেছি না। তার মানে আমি যতটুকু ক্ষমতা দিচ্ছি তার যতটুকু আমি কাজে পরিণত করতে পারতেছি এইটুকুর জন্যই আসলে আমি ব্যয়িত শক্তি বের করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা অঙ্ক করার ক্ষেত্রে যখন ব্যয়িত শক্তি বের করবেন তখন W ইকুয়াল টু পি ইনপুট ইনটু টি মানে অপচয় আর কার্যকর সহ টোটাল ব্যয়িত শক্তি কত এটা হিসাবেও চিন্তা করতে পারেন। আবার আমি যতটুকু কাজে পরিণত করতেছি অর্থাৎ যতটুকু কার্যকর ততটুকু দিয়ে আপনি ব্যয়িত শক্তি বের করতে পারবেন। তবে আমি পি ইনপুট ইনটু টি এটা দিয়ে ব্যয়িত শক্তি বের করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কাজ হচ্ছে পি ইনপুট ইনটু টি এটা ব্যবহার করে কি করে ব্যয়িত শক্তি বের করা এটা আপনাদের সামনে প্রেজেন্ট করা। কেমন? তাহলে আমরা তথ্যগুলো সংগ্রহ করে নিয়েছিলাম আর আমরা এটা ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমরা যখন ব্যয়িত শক্তি বের করব তখন W ইকুয়াল টু পি আউটপুট ইনটু টি আমি এটা ব্যবহার করব। তার মানে হচ্ছে আমি যতটুকু ইনপুট আমাকে দেওয়া থাকবে তার মধ্যে যতটুকু আমি কাজে পরিণত করতে পারবো সেই ক্ষমতাটুকুরই ব্যয়িত শক্তি আমরা বের করতে চাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ব্যয়িত শক্তির অঙ্ক যখন পড়বে তখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে, সিম্পল চিন্তা। সেটা হচ্ছে উদ্দীপকে আমাদের পি ইনপুট দেওয়া আছে না নাই। পি ইনপুট যদি আমাদের দেওয়া থাকে মনে রাখবেন এই অঙ্কটা আমাদের জন্য মাত্র 2টা ধাপেই সলভ করা সম্ভব, মানে 2-4 লাইনে অঙ্কটা সলভ হয়ে যাবে যদি পি ইনপুট থাকে। আর পি ইনপুট যদি দেওয়া না থাকে, যেমন এই উদ্দীপকটায় দেখেন সকল তথ্য দেওয়া আছে, এম দেওয়া আছে, টি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এন দেওয়া আছে, কিন্তু পি ইনপুট কিন্তু দেওয়া নেই। তাহলে আমাদের কাজ হচ্ছে পি ইনপুটের পরিমাণটা নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীরা, পি ইনপুট দেওয়া থাকলে তো থাকলোই, সহজ হয়ে গেল। যদি পি ইনপুট না দেওয়া থাকে উদ্দীপকের তথ্য ব্যবহার করে পি ইনপুটের মানটা বের করতে হবে, এটা আপনাকে অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। কেমন? তাহলে আমরা এখন চেষ্টা করব পি ইনপুটের মানটা বের করা। প্রিয় শিক্ষার্থীরা, পি ইনপুটের মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সূত্র আমরা জানি এন ইকুয়াল টু পি আউটপুট ভাগ পি ইনপুট। ঠিক আছে, আমাদের এই সূত্রটা আমরা জানি, আমরা এই সূত্রটা ব্যবহার করে এখান থেকে আমরা পি ইনপুটের মানটা বের করে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন কাহিনী হচ্ছে
আমি যে এখান থেকে পি ইনপুট বের করব, কিন্তু আমি তো এখানে সূত্রে n ইকুয়াল টু পি আউট ভাগ পি ইন ইন্টু 100% দেই, কিন্তু আমি তো এখানে 100% গুণ আকারে লিখলাম না। কেন সেটা লিখলাম না? আপনারা মনে রাখবেন, কোনো অঙ্কে যদি আমরা n এর মান নির্ণয় করি, মানে n এর মান বের করব ক্যালকুলেশন করে, তাহলে আমরা 100% গুণ আকারে লিখব। আর কোনো কর্মদক্ষতা সূত্রে যদি আমরা n এর মানটা বসাই, মানে n এর মানটা আমি বসাচ্ছি, যেরকম এখানে আমরা n এর মান 45% বসাবো, n এর মান আমি ব্যবহার করব সূত্রে, তখন কিন্তু 100% গুণ আকারে থাকবে না। এই ছোট্ট একটু কথা আপনারা মনে রাখবেন, কেমন? তাহলে আমরা এখন আমাদের কাজ হচ্ছে পি ইনপুটটা নির্ণয় করা। পি ইনপুট আমাদের উদ্দীপকে নাই। প্রিয় শিক্ষার্থীরা, পি ইনপুট বের করার জন্য আমরা একটা কাজ করে ফেলি, সেটি হচ্ছে আমরা এখন এখানে পি আউটপুটের মানটা বের করি। তাহলে পি আউটপুট আমরা সবাই জানি, পি আউটপুট মানে হচ্ছে এম জি এইচ বাই টি। তাহলে এম এর মান হচ্ছে 500, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 50 মিটার, আর টি এর মান হচ্ছে এখানে 300 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে পি আউটের মানটা নির্ণয় করতে পারি। তো আমরা ক্যালকুলেটর নিয়ে বসে যাই, আমরা এটা ক্যালকুলেট করে ফেলি। 500 ইন্টু 9.8 ইন্টু 50 ডিভাইডেড বাই 300। ওকে, আমরা এখন এখানে পাচ্ছি 816.67। আমরা 2 ঘর পর্যন্ত আসলে এখানে নিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পি আউটপুটটা পেয়ে গেলাম। তাহলে এবার আমি এখানে কিন্তু পি ইনপুটের মানটা বের করে ফেলতে পারবো খুব সহজে। কিভাবে? এই সমীকরণকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, যেহেতু আমরা পি ইন বের করব, তাই আমরা এখানে পি ইনকে বাম পাশে নিয়েছি, আর পি আউটপুট আমাদের তো ডান পাশে আগেই ছিল, আর আমরা এনটাকে এই পি আউটপুটের নিচে ট্রান্সফার করলাম এরকম। তাহলে এখন পি আউটপুট তো আমি আগেই বের করেছি। প্রিয় শিক্ষার্থীরা, পি আউটপুটের মান হচ্ছে 186.67, আর এটা হচ্ছে 0.5। তাহলে এখন আমি এখান থেকে পি ইনপুটটা বের করে ফেলতে পারি 0.45। তাহলে এটার মান আমরা পাচ্ছি 114.815 ওয়াট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব আপনারা আমাদের পি ইন এটা বের করাটা শিখতে পেরেছেন। আমরা এখানে পি ইনপুটটা কেন ইউজ করলাম আপনারা আমাকে বলতে পারেন, স্যার আমাদের তো দরকার ব্যয়িত শক্তি W ইকুয়াল টু পি আউট ইন্টু টি। তাহলে যদি আমি এখানে পি আউট ইন্টু টি এখন ইউজ করি, তাহলে তো আমি ব্যয়িত শক্তিটা পেয়ে যাচ্ছি। পি ইনপুট কেন লাগবে? প্রিয় শিক্ষার্থীরা, পি ইনপুট আমাদের প্রথম অংশের অঙ্কটার জন্য না লাগলেও দ্বিতীয় অংশের অঙ্কটার জন্য কিন্তু লাগবে। তাই আমাদের একটা অঙ্কের প্রসেস, বাসায় যখন আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করব, তখন যদি আমরা আমাদের ব্রেনকে ইউজ করি, গাইড বা নোটের যদি হেল্প না নেই, নিজে নিজেই যদি অঙ্কগুলো বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে আমরা শিখি যে আমরা এখন এই স্টেপে কি করব, কার মান বসাবো, কিভাবে এটা সলভ করব, তাহলে কিন্তু সহজেই আপনি অঙ্কগুলো নিজে নিজে শিখতে পারেন এবং পরীক্ষার হলে কারো সাহায্য ছাড়াই আপনি নিজের যোগ্যতায় প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। ঠিক আছে? তো আমরা এই জন্য যখন প্র্যাকটিস করব তখন কোনো রকম গ্যাপ রাখবো না। তো ধারাবাহিকভাবে আমরা এই টপিকটা একটু মনে রাখার চেষ্টা করব যে যদি উদ্দীপকে পি ইনপুট না থাকে, তাহলে এই অঙ্ক সলভ করার জন্য কোনো না কোনো অংশে আপনার পি ইনপুটের মান বের করাই লাগবে। ঠিক আছে? সেই ধারাবাহিকতায় তথ্যগুলো আমরা সংগ্রহ করার ক্ষেত্রে পি ইনপুটের মানটা আমরা নির্ণয় করে রাখলাম। সেকেন্ড পার্টে দেখবেন এটা আপনাদের কাজে লাগবে। যদি পি ইনপুটের মান দেয়া থাকতো, তা এই অংশটুকু আমার করা লাগতো না। আমরা পি আউটপুট বের করতে পারছি না, এখান থেকে আমরা ডাব্লিউ বের করে ফেলতে পারতাম। দেখি আমরা এখন ডাব্লিউটা বের করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউ মানে ব্যয়িত শক্তি ইকুয়াল টু পি আউট ইন্টু টি। তাহলে আমরা এখানে দেখছি 816.67 ইন্টু 300। কেমন?
তাহলে এটা যদি আমরা এখন বলি তাহলে এটা আমরা ব্যয়িত শক্তি, এই ব্যয়িত শক্তিটা আমরা পাচ্ছি 45%-এর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যয়িত শক্তিটা আমরা পাচ্ছি 45%-এর জন্য। তাহলে আমরা এটা 300 গুণ করেছি, আমরা 816.67 ইন্টু 300। প্রিয় শিক্ষার্থীরা, এটা যখন আমরা গুণ করছি তখন আমরা এখান থেকে পাচ্ছি 245,001 জুল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন পি আউটপুটের মান এখানে বের করেছিলাম তখন 816.67, এরপরে আসলে আরো অনেকগুলো 666 এরকম আসছিল। তো আমরা এখানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রেখেছি, সেই জন্য আমরা যখন পি আউটপুটকে 300 দ্বারা গুণ করেছি তখন 2,45,000, ঠিক আছে, এটা পুরো মান নিলে হয়তো আসতো, এখানে আমাদের 2,45,001 জুল আসছে। আসলে একই রকম কথা, এটা কোনো প্রবলেম নাই। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে আমরা পি আউটপুট, এটা আমাদের যে তথ্যগুলো ছিল সেটা দিয়ে বের করছিলাম 816.67। এই 6 এর পরে অনেকগুলো আরো মান আসছিল, সেগুলো বাদ দিয়ে আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখছিলাম। আর আমাদের টাইম দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কার্যকর যে শক্তি, সেই শক্তির পরিমাণটা এখানে পেয়ে যাচ্ছি। আমরা শক্তির পরিমাণ পেয়ে যাচ্ছি 2,45,001 জুল। কেমন প্রিয় শিক্ষার্থীরা? পূর্ণ মান হলে হয়তো এটা 2,45,000 জুল আসতো, এটা কোনো প্রবলেম না। আমরা অঙ্কটা মোটামুটি এখন 45% যে কর্মদক্ষতা, তার জন্য ব্যয়িত শক্তির পরিমাণ কত এটা কিন্তু বের করে ফেলছি। ওকে, এখন আমাদের সেকেন্ড যে পার্ট, সেই সেকেন্ড পার্টের অঙ্কটা এখন আমাদেরকে সলভ করতে হবে যদি কর্মদক্ষতা কি করা হয়, 10% বেশি করে দেওয়া হয়। কেমন? তাহলে আমাদের এখন কাজ হচ্ছে 10% বেশি। তাহলে আমরা অঙ্কটা সলভ করে ফেলি। তাহলে কর্মদক্ষতা 10% বেশি করা হলে, তাহলে কর্মদক্ষতা যদি আমরা 10% বেশি করি তাহলে n ইকুয়াল টু, আমাদের আগে ছিল 45, এখন আমরা এটা 10% করে দিলাম। তাহলে 45, এটা 10%, তাহলে এটা আমরা পাচ্ছি 55%। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কর্মদক্ষতা 10% বেশি করে ফেলছি। তাহলে এখন আমাদের ওই সেম কাজটাই করতে হবে 45%-এর জন্য, মানে ব্যয়িত শক্তি বের করতে হবে। তাহলে 45%-এর জন্য আমাদের কাছে ব্যয়িত শক্তি একটা আছে, আর আমরা এখন 55-এর জন্য ব্যয়িত শক্তি বের করব। তো 55-এর জন্য ব্যয়িত শক্তি বের করা এটা তো খুবই সহজ, কারণ আমরা যে পি ইনপুটটা পেয়েছিলাম, তাহলে পি ইনপুট আমরা এর আগের অংশে নির্ণয় করে রেখেছিলাম, যেটা আমাদেরকে নির্ণয় করতে বলেনি, প্রশ্নের কোথাও কোনো আভাস ছিল না, কিন্তু আমরা উদ্দীপকে দেখেছিলাম পি ইনপুট নাই, তাই আমরা পি ইনপুটটা বের করেছিলাম। কেমন? তাহলে আমরা এখন পি ইনপুট যেহেতু জানি, তাহলে পি ইনপুটটা আমরা এখানে বসাবো 1814.815 ওয়াট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কাছে 55% কর্মদক্ষতা রয়েছে, আমাদের কাছে ইনপুট রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা ব্যয়িত শক্তি বের করব। তাহলে যদি আমরা এখন ব্যয়িত শক্তি বের করতে চাই তাহলে ডাব্লিউ প্রাইম দিলাম এটা, আর আমরা পি আউট ইন্টু টি, এইটা আমরা মানটা বসাই। কেমন? তো পি প্রাইম এটা আমরা ব্যবহার করলাম। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 55%-এর জন্য যেহেতু ব্যয়িত শক্তি বের করব, তাই আমরা সেই ব্যয়িত শক্তিকে ডাব্লিউ প্রাইম এবং ক্ষমতাকে আমরা পি প্রাইম দিয়ে লিখেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের উদ্দেশ্য এখন পি প্রাইম যদি আমি জানি, তাহলে আগে একটু সময়টা আমরা জানি, তাই সময় দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে আমাদের কাজ এখন হচ্ছে 45%-এর জন্য পি ডাব্লিউ অর্থাৎ লভ্য কার্যকর শক্তি কত এটা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, আপনি এখন বলবেন যে আপনি তো স্যার আগের অঙ্কটাতে পি আউটপুট বের করেছেন। ভাইয়া, এটা তো 45-এর জন্য, এটা তো এখানে ইউজ করা যাবে না, এখন 55, তাই 55-এর জন্য আমরা পি আউটপুট। তাহলে আমরা এখন পি আউটপুটটা বের করতে চাই, তাহলে পি আউট প্রাইম ইকুয়াল টু
এন ইন্টু পি ইন। তাহলে এন হচ্ছে 55 আর ইন হচ্ছে 1814815। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন পি ইনপুট বের করেছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে সেকেন্ড পার্টে পি ইনপুট এটা আমার লাগবে। তাই আপনারা মনে রাখবেন, ব্যয়িত শক্তির কোনো অঙ্কে যদি উদ্দীপকে পি ইনপুট না দেওয়া থাকে তাহলে ক্লিয়ার আপনি পি ইনপুটটা আগে বের করবেন, এটা আপনার কাজ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা যে কাজটা করব ক্যালকুলেশন। তাহলে আমরা এখন পাচ্ছি 0.55 ইন্টু 1814.815, এটা যদি আমি গুণ করি তাহলে আমি এটা পাবো হচ্ছে 99998.14825 ওয়াট। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি জাস্ট এখানে মান বসাবো। আমার কাছে পি প্রাইম অর্থাৎ পি আউটপুটের প্রাইমের মান আমার কাছে রয়েছে 998.15 ইন্টু 300। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিলাম, নিয়ে ক্যালকুলেশনটা করতে চাই। 998.15 ইন্টু 300। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটার উত্তর আসছে 2994445 জুল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে ব্যয়িত শক্তি পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে ব্যয়িত শক্তির পরিবর্তনটা বের করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা একটু এক্সট্রা এখানে একটু লিখব। ঠিক আছে, আমি এক্সট্রা একটু লিখব এখানে, যে আমরা যখন 45% আমাদের কাছে কর্মদক্ষতা ছিল তখন আমরা 2,45,001 জুল ব্যয়িত শক্তি পেয়েছিলাম। যখন আমাদের কাছে 55% কর্মদক্ষতা তখন আমরা পাচ্ছি 299,445 জুল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কাছে দুটি আলাদা আলাদা পার্সেন্টেজের জন্য কর্মদক্ষতা রয়েছে, ব্যয়িত শক্তি রয়েছে। তাহলে ব্যয়িত শক্তি থাকলে আমরা সেখান থেকে ব্যয়িত শক্তির পরিবর্তনটাও বের করে ফেলতে পারবো। তো আমাদের উদ্দেশ্য তাই ছিল ব্যয়িত শক্তির পরিবর্তন বের করা। তাহলে আমরা এখন অতএব ব্যয়িত শক্তির পরিবর্তন এটা বের করব। তাহলে ব্যয়িত শক্তির পরিবর্তন মানে হচ্ছে ডেল্টা ডাব্লু ইকুয়াল টু ডাব্লু প্রাইম মাইনাস ডাব্লু। তাহলে ডাব্লু প্রাইম মানে হচ্ছে 299,445 মাইনাস 245,001। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এখন এর বিয়োগফলটা বের করতে চাই তাহলে আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে -245,001। ওকে, তাহলে আমরা এটার উত্তর পাচ্ছি 5,444,444 জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ব্যয়িত শক্তির যে প্রবলেমটা ছিল আমরা সেটা ক্লিয়ার করার চেষ্টা করছি যে ব্যয়িত শক্তি আমরা নির্ণয় করব W ইকুয়াল টু পি আউট ইন্টু টি। যদি আপনারা কেউ মনে করেন যে আপনি ইনপুট ইন্টু টি দিয়ে অঙ্কটা করবেন তাহলে আপনি সেভাবে প্র্যাকটিস করতে পারেন, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই। বা এটা নিয়ে আপনার পরীক্ষায় যখন আপনি অঙ্কর উত্তর লিখবেন তার জন্য খাতা দেখার ক্ষেত্রেও আপনার প্রবলেম হবে না। আমার স্ট্যান্ডটা হচ্ছে আমি W ইকুয়াল টু পি আউট ইন্টু টি দিয়ে ব্যয়িত শক্তি বের করব, কারণ আমি যতটুকু শক্তিকে বা যতটুকু ক্ষমতাকে কার্যকর করতে পারছি সেই কার্যকরের জন্যই কতটুকু শক্তি ব্যয়িত হচ্ছে।
আমি সেটা নির্ণয় করতে চাই। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা এই ব্যয়িত শক্তি রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আপকামিং অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষার জন্য। আমি আশা করছি আপনাদের আর কোনো ডাউট থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।